নমস্কার। আমার গল্প পাঠ চ্যানেলের পক্ষ থেকে সকল গল্পপ্রেমী মানুষদের আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প শুরু করছি। আজকের গল্প শ্রদ্ধেয় মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রাণ। চলুন গল্পটা শুনে নিই। মালতীর ফিরতে আজ দেরি হচ্ছে, একটু বেশি রকম দেরি হচ্ছে। কোথায় উঠে গেছে সূর্যটা আকাশে? ক্লেশকর একটা অনুভূতি পাক দিতে থাকে অটলের মধ্যে, তার একঘেয়ে একটানা চিন্তার সঙ্গে জড়িয়ে। মালতীকে আজ সে খুন করবে, নিশ্চয়ই খুন করবে। অবশ্য যদি কাজ সে হাসিল করে না আসে। দেরি হোক মালতীর, দেরি হওয়া তার আশ্চর্য নয়, তাতে কিছু যায় আসে না। সেজন্য অটলের রাগ বা জ্বালা নয়। মালতী ফিরে এসে যদি জানায় আজও বাবুর সাথে কথাবার্তা বলে সব ঠিকঠাক করে আসতে পারেনি, লজ্জায় ভয়ে পারেনি, তাহলে অটল ফেটে যাবে রাগে। মালতীকে টের পাইয়ে দেবে তার রাগ কি জিনিস, তার অবাধ্য হওয়ার ফল কি। সে অবশ্য পরের কথা, সব ঠিকঠাক করেই হয়তো আসবে মালতী। দেরি হয়তো হচ্ছে সেই জন্যই। বাবু তো আবার মান্যিগণ্যি মানুষ, সুযোগ সুবিধা আড়াল না পেলে মালতীর সাথে কথাই বা বলবে কি করে? লোকে দেখলে বলবে কি? মালতীও হয়তো হাঁ করে আছে সুযোগের জন্য, মেয়ে মানুষ তো। তবে শকুনটার নজর যখন পড়েছে মালতীর ওপর, মালতীর কথায় রাজি সে হয়ে যাবে, খুশি হয়েই রাজি হবে। বেশি রকম আগ্রহের সঙ্গে কথাটা যতবার ভাবে অটল, ততবারই মনে মনে ছ্যাঁ ছ্যাঁ করে। জনপ্রাণী থাকলে মালতী যাবে না, তার ভয় হবে, লজ্জা করবে। এতে খাঁটি গেঁয়ো ভীরু লাজুক বউ বলে মালতীর দাম বাড়বে ব্যাটার কাছে। কি বোকাই সে বনবে অটলের বুদ্ধিতে। সে আর মালতী দুজনেই কতকাল ঘর ছেড়ে গাঁ ছেড়ে এসেছে, উপোস করে দিন কাটাচ্ছে। কি অবস্থায় লজ্জা ঘেন্না বরবাদ করে। আজও সে আছে ভীরু লাজুক গেঁয়ো বউ। চোখের সামনে কত লোকের কত বউকে কি হয়ে যেতে দেখল অটল। নিজের বউ বলে যেন ভাত পড়েছে মালতী। মালতী অবশ্য বলে যে আজও সে সত্যি আছে। পেটের দায়ে ছাড়াছাড়ি হোক তাদের সকালে দুপুরে, ফিরতে কোনো দিন রাত হয়ে যাক, যেদিন যেমন কাজ জোটে সারতে। তাই বলে সে অসতী হবে কেন? মুখ পোড়া বজ্জাত। মালতী ঝগড়া করে, গাল দেয়, কাঁদেও। কে জানে, তাই হয়তো হবে। এত দুর্দশাস হয়েও তাকে তো আঁকড়ে ধরে পড়ে আছে সেই ভাঙা নোংরা চালায় শেয়াল কুকুর দাঁড়িয়ে। হয়তো তাই হবে। কিন্তু মালতী সব ভেস্তে দিয়ে এলে তার যে জ্বালা হবে, সে কথা ভেবে এখন থেকে দগ্ধ হচ্ছে অটল। হিরু, খলিল, রাধারা ফিরে এসেছে ছোট মগের কম মাপের পাতলা খিচুড়ি নিয়ে। আর যা কিছু জোটাতে পেরেছে মিলিয়ে একসঙ্গে একবারে খাবে, নইলে মনে হয় যেন এক চুমুক একটু নোনা ঘন জল খাওয়া হলো। ভাঙা পোড়ো বাড়িটার সব আনাজ কানাজ ওরা দখল করে আছে। যে কটা ঘরের আধখানা সিকিখানা ছাদ ঝুলে আছে তার নিচে, ঝুরঝুর করে ঝরে পড়তে থাকলেও সরু ইটের ভাঙা দেওয়াল এখনও দাঁড়িয়ে থেকে দুদিক তিন দিক যেখানে আড়াল করেছে। সিদ্দিকের বউ সেদিন মারা পড়েছে সাপের কামড়ে। প্রথম এসে অটল ওখানে আশ্রয় খুঁজেছিল। ঠাকুরদার আমলের হোক,
তার জন্মের আগে থেকে পরিত্যক্ত হোক, ইটের বাড়ি তো সঙ্গীও আছে। ওরা তাকে তাড়িয়ে দিয়েছিল দল বেঁধে হৈ হৈ করে। তাদের এই ভাঙা চালার আশ্রয় থেকে এখন তারা যেমনভাবে কুকুর তাড়ায়। যাসনি বুঝি? হিরু শুধিয়েছিল ফিরবার সময় 10 জনকে শুনিয়ে। তোর বউ? এই তো গেছে 2 মাস কি 3 মাস ছেলের আধার বুকে। বুক আর কই, শুধু পাঁজর। চিঁ গলায় সে শুনিয়েছিল, মরণ হয় না, শরম লাগে না, বেহায়া বাঁদর। ওদের হাসি টিটকিরির মানে ছিল সোজা। ওরা টের পেয়েছে বাবুর নজর পড়েছে মালতীর দিকে। ছেঁড়া কাঁথা গায়ে জড়িয়ে চালা আর নর্দমার মাঝের ফাঁকা জায়গাটুকুতে বসে রোদ পোয়াতে পোয়াতে অটল টানছিল কাল সন্ধ্যায় স্টেশনে কুড়ানো আধ পোড়া চুরুকটা। সেই থেকে একটা অসহ্য অনুভূতি কেবলই পাক দিয়ে উঠেছে অটলের মধ্যে। মালতী যেন এসেই গিয়েছে সব কিছু ভেস্তে দিয়ে। মালতীর দিকে নজর পড়েছে বাবুর। মালতী এনে দিচ্ছে আর ঘরে বসে সে রাজভোগ খাচ্ছে। ওরা কি জানে কাল থেকে একটু খিচুড়িও সে খায়নি? একটু দেরি হওয়ায় তারা পায়নি খিচুড়ি। কোথাও কিছু জোটেনি কাল তাদের। কাজে যায়নি মালতী, তার চাপড় খেয়েও যায়নি। একবেলা পেট ভরল না। বাবুর নজর পড়েছে মালতীর উপর। ধুলায় ধূসর হয়ে মালতী ফিরে আসে। কাপড় তার মাটির মতোই ময়লা। তারও উপর আর এক পরত ধুলোর আস্তরণ পড়েছে, বেশ বোঝা যায়। বড় রাস্তায় সারাদিন অফুরন্ত ট্রাক চলাচল করে চারিদিক কাঁপিয়ে। ঘন হয়ে ধুলো ওড়ে চারিদিক অন্ধকার করে। ভর্তি থলিটা মালতী কাঁধে নিয়ে আঁচল দিয়ে ঢেকে আড়াল করে বয়ে এনেছে। নামিয়ে রেখে সে আস্তে আস্তে হাঁপায়। এইটুকু থলি! এক কাঁখে ছেলে আর এক কাঁখে জল ভরা কলসি বয়েছে মালতী অবছর। ধান সেদ্ধর হাঁড়ি নামিয়েছে অবহেলায়। তখন খাসা চেহারা ছিল ওর। শুকিয়ে কাঠির মতো হয়ে গেছে আজ। হাড়গুলি ঠেলে ঠেলে উঠেছে। তাই বুঝি ভালো লেগেছে বাবুর। ছিপছিপে গড়ন, বয়স কম লাগে। ছ্যা ছ্যা করে অটল মনে মনে। কি আনলি? অনেক কিছু দিয়েছে বাবু মালতীকে থলি ভর্তি করে। চাল, ডাল, তরকারি, আলু, বেগুন, শিম আর আস্ত একটা বাঁধাকপি। শালপাতায় জড়ানো খানিকটা মাংস, মিক্সচারের শিশি ভরা সোনালি সর্ষের তেল, পুরনো একখানা সাফ ধুতি আর সাবান, কার্বলিক সাবান। চেয়ে চেয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখে অটল। ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে মালতী। মিনতি করে বলে, ভরে ফেলো, ঢেকে ফেলো। চারিদিকে ফাঁক। বাবু যা আগাম দিয়েছে কে দেখে ফেলবে কে জানে। চোখের পলকে রটে যাবে চালায় চালায়, পোড়োবাড়ির আশ্রয়ে আশ্রয়ে। কত কি উপার্জন করে এনেছে মালতী। হিংসায় বিদ্বেষে জ্বলে যাবে কতগুলি বুক। কথায় বিঁধে বিঁধে পাগল করে দেবে মালতীকে। নে নেকামি রাখ, বেলা দুপুর হলো, রাঁধবি কাপি কখন? বাঁধাকপিতে হাত বোলায় অটল। টিপে টিপে দেখে নারকলি বাঁধুনির খাসা ঠাসা কপি। ও বছর বাড়ির লাগাও জমিটুকুতে সে কপি লাগিয়েছিল গন্ডা 7 কি তেজি আর ভারী হয়েছিল কপিগুলি। 20টা কপি বেচে দিয়েছিল পঞ্চুকে। ঠক চোর বেজন্মা পঞ্চু বেটাকে। বোকা পেয়ে কি ঠকানটাই তাকে ঠকিয়েছিল। আর শুধু পঞ্চুই বা কেন, নকুরবাবু, জাফর মিয়া, নায়েববাবু ঠকাতে ছেড়েছে কে তাকে? ধানে জমিতে সব দিক দিয়ে। প্যানপেনিয়ে কি বলছে মালতী? শুধু চাল
ডাল সে হাঁড়িতে চড়াতে চায়। অন্য সব আজ তোলা থাক, লুকানো থাক, তাড়াতাড়ি হয়ে যাবে, লোকেও টের পাবে না যে তারা আজকে বিশেষ কিছু রান্না করে খাচ্ছে। হাঁড়িতে তরকারি ছেড়ে দিই, শিগগির হবে, তেল নুন মেখে। বাবুর সঙ্গে মালতী সব ঠিক করে না এলে যে রকম রাগ করবে ভেবেছিল অটল। সেই খুন করার আগে মাথাটা ঝিমঝিম করে ওঠে অটলের। চুল ধরে হ্যাঁকো টান মেরে মালতীকে সে মাটিতে পেড়ে ফেলে। মুখের কাছে মুখ নিয়ে হন্যে কুকুরের মতো দাঁত বার করে ফোঁসে। খেয়ে এসেছিস বুঝি পেট ফুরে? খেয়ে এলে এত জিনিস দিত? দমের সঙ্গে আর্তনাদ আটকে মালতী বলে ফিসফিসিয়ে। হাউ মাউ করে চেঁচিয়ে উঠলে রাধা, মতি, বিদুর মা, সুবালা এরা সবাই হয়তো ছুটে আসবে। টের পেয়ে যাবে সব। মেরে ফেলবো, খুন করে ফেলবো, ন্যাকামি করবি যদি, বলে অটল তাকে রেহাই দেয়। অটলের খুশি মতো রান্নার সমারোহ হবে। ভাত আর ডাল ভিন্ন ভিন্ন নয়। তাতে অনেক সময় লাগবে। উপসী অটলের অত ধৈর্য নেই। চাল ডাল একসাথে চড়ুক এক হাঁড়িতে, তাতে সিদ্ধ হোক কয়েকটা আলু আর শিম, বেগুন একটা পোড়া দেওয়া হোক উনুনে, মাংস দিয়ে বাঁধাকপির তরকারি হোক অন্য উনানে ভাঙা কড়াইতে। অন্য উনান কই? সে ভাবনা মালতীর কেন? পোড়াবাড়ির ইঁটের স্তূপ থেকে ইঁট এনে অটল উনান বানিয়ে দেয়। পোড়ো বাড়ির পিছনের জংলা বাগান থেকে শুকনো ডাল পাতা কুড়িয়ে এনে দেয় 3 দফায়। তারপর আরেকবার জ্বালানি সংগ্রহের চেষ্টায় বার হতে গিয়ে থমকে থেমে পেটে কবার হাত চাপড়ে চাপড়ে বলে, আমি 1 নম্বর বোকা। জানিস বউ, আমি 1 নম্বর বোকা। আমি টান দিয়ে বেড়ার খানিকটা পেড়ে ফেলে সে মালতীর দিকে এগিয়ে দেয় উনানে গুঁজবার জন্য। দেখ দেখি, খেয়াল হয়নি, আজ এখানে শেষ, বেড়াটা থেকে আর কি হবে, মিছে ছুটোছুটি করে মরলাম জ্বালানির লাগে। মিছে কেন এমন করতেছ? মালতী বলে কেঁদে কেঁদে। ওরা এসে শুধালে কি বলবে? কোথায় তো জিনিস পেলে? চুপচাপ থাকো, তোমার পায়ে ধরি। শুধাবে? কে শুধাবে? মুখে নুড়ো জেলে দেব না? মালতী কাঁদছিল আগে থেকেই, কিন্তু এবার এতক্ষণে সেটা খেলায় হয় অটলের। খিদের জন্য তো নয়, খিদে মরে গেছে অনেক দিন। একবেলা পেট ভরে খাবার জিদে তার যেন নেশা হয়েছিল, গায়ে জোর বেড়েছিল। আর কিছু করার নেই, বসতে না বসতে ঝিম ধরে সে ঝিমিয়ে যায়। কদিন থেকে মালতীর এমনই ধরন ধারণ ধাঁধার মতো লাগছে তার কাছে। কদিন থেকে? বাবু যেদিন লোক মারফত ওকে বিশেষ টিকিট পাইয়ে দিয়ে সামনে দাঁড়া করিয়ে দুধ খাইয়েছে, শিশু আর প্রসূতিদের বরাদ্দ দুধ, সেদিন কি তার পরদিন থেকে বেশ তিরিক্ষে কাঠখোট্টা হয়ে উঠেছিল মালতী। গেরস্ত ঘরের বউ মানুষের হায়াটায়া সব ভুলে গিয়ে মতি, রাধা এদের সঙ্গে পাল্লা দিয়ে চালাক চতুর হয়ে উঠেছিল, একটু বেশি আদায় করার ফন্দি ফিকিরে। কথা বলতে শিখেছিল চটাং চটাং। মতি রাধাদের সঙ্গে খেঁকি কুকুরের মতো সমানে সে ঝগড়া চালিয়েছে, মুখে তুবড়ি ছুটিয়েছে নতুন শেখা নোংরা কথার। বাবু কদিন দুধ আর খাবার খাওয়াবার পর থেকে কেমন যেন সে ঝিমিয়ে মিয়ে গেছে, শান্ত ভালো মানুষ হয়ে গেছে। ঘর ছাড়ার পর ঘরের কথা, গায়ের কথা অটল কোনোদিন শোনেনি ওর মুখে। এই কদিন মাঝে মাঝে কি যেন ভাবতে ভাবতে আনমনে ঘর সংসার আপনজন চেনা মানুষদের কথা সে বলে, পুরনো হারানো দিনের কথা। এতকাল পরে হঠাৎ নতুন করে যেন ওর ঘর সংসারের জন্য কষ্ট আরম্ভ হয়েছে।
রান্না শেষ করে খেয়ে উঠতে বেলা পড়ে আসে। খেতে সময় লাগে খুব কম। যেরকম ভোজ খাবে ভেবেছিল অটল, তা হয় না। অল্প খেয়েই পেট ভরে যায়, জিভে স্বাদ লাগে না। না খেয়ে খাওয়ার ক্ষমতাও গেছে, তবুও এ পেট ভরেই খাওয়া। দিনের পর দিন যা খেয়ে পেট ভরত না, তার 10 গুণ তো বটে পুষ্টিকর অন্নব্যঞ্জন। খেতে খেতেই কিসের যেন ঝাঁঝ, কত যেন জ্বালা জুড়িয়ে যাচ্ছে স্পষ্ট অনুভব করে অটল। একটা না একটা অদ্ভুত আওয়াজ প্রায় অভ্যেস হয়ে গিয়েছিল, তা যেন ঝিমিয়ে আসতে থাকে 2 কানে। খেয়ে উঠে অদ্ভুত অস্বস্তি বোধ হতে থাকে প্রথমটা। হঠাৎ ওজন বেড়ে দেহটা যেন 10 গুণ ভারী হয়েছে। ভেতর থেকে বুকে কিসের চাপ পড়ায় শ্বাস টানতে কষ্ট হচ্ছে। মাথাটা হয়ে গেছে হালকা, শূন্য। তারপর ঘনিয়ে আসে গভীর আলস্য আর অবসাদ। দুঃখ, কষ্ট, অস্বস্তি, জ্বালাবোধ সব কমে গিয়ে সৃষ্টি সংসার বুঁদ হয়ে আসে নেশায়, গভীর ঘুমে। অটলের যখন ঘুম ভাঙল, রাত্রি হয়ে গেছে। এমন খাপছাড়া অদ্ভুত লাগে তার নিজেকে যে খানিকক্ষণ ধাঁধা লেগে সে থ মেরে থাকে। গায়ে নূতন খড়ের মোটা চালার নিচে মাটির পুরু দেওয়াল ঘেরা তার নিজের ঘরেই যেন ঘুম ভেঙে উঠে বসেছে। তামাক টানার ইচ্ছায় কাতর হয়। হাত তার 2-3 বার প্রায় এগিয়ে যায় পাশে মালতীকে ঠেলে দিতে। গলা দিয়ে প্রায় বেরিয়ে আসে তামাক দিতে বলার কথা। রাত দুপুরে ঘুম ভাঙিয়ে সেজে দিতে বললে মালতী রাগ করতো না। তার জানা ছিল তামাক খেয়ে অটল তাকে আদর করবে। মালতী আগেই উঠে বসেছিল। সশব্দে প্রকাণ্ড হাই তুলে অটল জিজ্ঞেস করে, ডাকলি না যে? ঘুমোচ্ছ, কি হবে ডেকে? গলা ভারী মালতীর, বোধহয় কাঁদছে। তেমন উদ্ভট লাগে না কান্নাটা এখন, গা জ্বালা করে না। শুধু মনে হয় মালতী যেন অনেক দূরে বসে কাঁদছে। যাবি না? আরও রাত হোক, খেয়ে নিলে হতো না? পরে খাবো, তুমি খাবে তো খাও। থাক, একসাথে খাবো। অটলের গলা আশ্চর্য রকম মিষ্টি লাগে মালতীর কাছে। অনেক দিন শোনেনি। গলাটাই কেমন কর্কশ হয়ে গিয়েছিল তার। মাঝে মাঝে মিষ্টি কথা বলতে চাইলেও কড়া শোনাতো। মালতী তাই অনেক দিন পরে জোরে কেঁদে উঠে আদর চাওয়া, ভরসা চাওয়া, পুরনো কান্না। আমি যাবনি, ডর লাগছে মোর। অটল খিঁচে ওঠে না। ভেঙ্গিয়ে ভেঙ্গিয়ে বলে না যে পথে ঘাটে গন্ডা গন্ডা পুরুষ নিয়ে যার কারবার, বাবুর মতো ভদ্রলোকেদের কাছে একটা রাত কাটাতে তার ডর লাগছে? হাত বাড়িয়ে সে হাত ধরে মালতীর, ধৈর্য ধরে বুঝিয়ে বলে, তোর ডরটা কিসের? একটা রাতও পুরো নয়। বাবু ভদ্র লোক, লেখাপড়া জানা লোক, গুন্ডা তো নয়। তোর ডরটা কিসের? একটু না করবি তো এমনই দিন কাটবে মোদের। 2 দিন বাদে সেই তো পড়বি দালালের হাতে, নয়তো ক্যাম্পে যাবি, ছিনিমিনি খেলবে তোকে নিয়ে। তার চেয়ে বরং একটা রাতও পুরো নয়। মদ টদ খেয়ে বাবু বেহুশ হয়ে ঘুমোলে দোর খুলি দিবি মুখে। বলতে বলতে বাইরের ক্ষীণ চাঁদের আলোয় চালার আবছা অন্ধকারে হুড়মুড় করে এসে ভিড় করে তাদের গত মাসগুলির বীভৎস অভিজ্ঞতা। ক্ষুধার জ্বালা, আশ্রয়ের অভাব, শীত, নিষ্ঠুরতা, অত্যাচার, নোংরা, মৃত্যু। অটলের গলা কর্কশ হয়ে উঠতে থাকে। খেঁকি কুকুরের আওয়াজের আভাস আসে।
রাতারাতি উধাও হয়ে যাব দুজনে, যা পারি বাগিয়ে নিয়ে। সুখে থাকবো। বাবুকে বলেছিস তো বাড়িতে লোক থাকলে যাবি না, লজ্জা করবে? বলেছি। মালতীর গলাও এবার শুকনো। রাত বাড়ে। দূর থেকে একটা হল্লার অস্পষ্ট আওয়াজ ভেসে আসছিল। ক্রমে সেটা থেমে যায়। পোড়োবাড়ির সামনে দাঁড়িয়ে রাধা খ্যানখ্যানে গলায় খানিকক্ষণ পলাতক একটা মানুষকে গাল দিয়ে শুতে যায়। ওবেলার রান্না অন্ন ব্যঞ্জন অন্ধকারে বসেই তারা খায়। কলসির জল ফুরিয়ে এসেছে। তলার জলটুকু খেতেই শেষ হয়ে যায়। অটল ছেঁড়া নেতায় এঁঠো হাত মুখ মুছে নেয়। রাত আরেকটু বাড়লে দুজনে পথে বেরিয়ে পড়ে। ছোট একটা পুটুলি সঙ্গে নেয় অটল। কী বা আছেন এবার? কাঁথাখানি, চট, মাটির হাঁড়ি কলসি, ভাঙা কড়াই নিয়ে কি হবে? কোথাও আলো নেই। দোকানপাট বন্ধ, রাস্তা নির্জন। কুকুরগুলি ছাড়া এরই মধ্যে চারিদিকে সব মরে গেছে। বড় রাস্তাটা লরি চলার আওয়াজ আরও স্পষ্ট হয়েছে। বটতলায় কাপড় মুড়ি দিয়ে পড়ে আছে কয়েকটা মানুষ। জীবনে প্রথম চুরির কথা ভেবে অটলের এখন বেশ ভয় করে। কেঁপে উঠে আঁকু পাঁকু করতে থাকে বুকটা। কদিন ধরে সব পরিপাটি রূপে ছক কেটে রেখেছে মনের মধ্যে। ভয়ের কথা মনেও আসেনি। নিজেই চাকর ঠাকুর সরিয়ে দিয়ে বাবু থাকবে একা, মদের নেশায়, উপভোগের শান্তিতে। বেহুশ হয়ে ঘুমোবে। জাগেই যদি নেহাত লোহার এই যে ডান্ডা নিয়েছে অটল কাপড়ের তলায়, মালতীকে না জানিয়ে তার এক ঘায়ে আবার বেহুশ করে দেবে। কে চুরি করেছে জানাজানির ভয় তো সে করে না। জানাজানি যে হবেই কাজটা কাদের অটল তা জানে। কাজ হাসিল করে পালাতে পারলেই তার হলো। দরকার হয়তো মালতীকে ফেলে একাই নয় সে পালাবে। তবে তার ভয়টা কিসের? আজকের আগে তো এ অন্ধ উদ্বেগ আর এলোমেলো দুর্ভাবনা তার ছিল না। ভয়ের বদলে বরং উল্লাস জাগত বাবুর টাকা পয়সা সব নিয়ে ভাগবার কথা, আর দরকার হলে বাবুর মাথায় ডান্ডার ঘা বসাবার কথা ভাবলে ভিতরের অকথ্য একটানা জ্বালা যেন খানিকটা জুড়িয়ে আসত। মনে হতো তাকে যেমন মেরেছে আর মারছে সবাই, একটু তার প্রতিশোধ নেওয়া হবে বাবুকে মেরে। পেট ভরে খেয়ে ঘুমিয়ে ওঠার পর জ্বালাটা যেন জুড়িয়ে গেছে অনেক। তখন থেকে ভয় ভাবনা উঁকি দিতে শুরু করেছিল। এখন স্পষ্ট আর প্রবল হয়ে উঠেছে। রাতে আবার না খেলেই হতো। শরীরটা ভারী লাগছে, অবসাদ বোধ হচ্ছে। মনে হচ্ছে এত সব হাঙ্গামা না করে যদি ভাঙা কুঁড়ে খড়ের বিছানায় মালতীকে নিয়ে নিশ্চিন্ত মনে শুয়ে থাকতে পারত। শুয়ে থাকলে চলতো। উপসী পেটে একটু অন্ন পড়তেই কেমন করছে প্রাণটা। পুরনো প্রাচীর ঘেরা মাঝারি সাইজের বাগানের মাঝখানে পুরনো বাড়ি ভেঙে কে নতুন বাড়ি করেছিল। জবরদস্তি সরকারি দখলে এসে এখন বাবুর বাসা হয়েছে। কাঠের গেট খোলাই ছিল খানিকটা। গেটটা চেপে ধরে মালতী দাঁড়িয়ে পড়তে আস্তে তার কোমরে একটা গুঁতো দিয়ে অটল ফিসফিসিয়ে বলে, যা, ডর নেই। খানিক বাদে ওদিকে ঘুরে গিয়ে পাঁচিল ডিঙিয়ে পিছনে লুকিয়ে থাকবো। বাবু ঘুমোলে খিড়কি খুলে রাখিস। মালতী গেটের ভেতরে ঢোকে। আস্তে গেটটা ভিজিয়ে দিয়ে অটল সরে পড়ে। মুখ তার ঢিপ ঢিপ করছে উত্তেজনায় আর ভয়ে। নিজেকে সে গাল দেয় মনে মনে। নাঙল নিয়ে মাঠ চষা বলদের লেজমলা গেঁয়ো চাষা, তাকে দিয়ে আর কত হবে? কেবলই তার মনে পড়তে থাকে সে পুরুষ, মালতী মেয়ে লোক। তার যদি এই অবস্থা হয়
মালতীর দশা না জানি কি হয়েছে। বাবুর বাড়ির পিছনে কুয়োর কাছে গরু বাঁধা চালাটার ছায়ায় জবা গাছের গুঁড়ি ঘেঁষে বসে একটু বেপরোয়া দুঃসাহসের জন্য সে ভিতরে ভিতরে আকাশ পাতাল হাতড়িয়ে মাথা কপাল ফোঁড়ে। সাহস আসে অদ্ভুত রকমের, যা দিয়ে তার কোনো কাজ হবার নয়। এখানে চুপটি মেরে ঘুপটি মেরে বসে না থেকে বাড়ির ভিতরে গিয়ে বাবুর মাথায় এখুনি লোহার ডান্ডাটা বসিয়ে দিয়ে কাজ হাসিল করার ইচ্ছাটা প্রবল থেকে প্রবলতর হয়ে উঠতে থাকে ক্ষণে ক্ষণে। মনে হয় এভাবেই কাজটা সহজে হবে, ভয় ভাবনার কিছু থাকবে না। দূরে পেটা ঘড়িতে 11টা বাজে। বাবু কি এখন হাত ধরেছে মালতীর? কাপড়ের নিচে লোহার ডান্ডাটায় হাতের মুষ্টি শক্ত হয়ে ওঠে অটলের। পেটা ঘড়িতে হয়তো 12টা বাজবে, 1টা বাজবে। তারপর মালতী আসবে খিড়কির দরজা খুলে। ততক্ষণ অপেক্ষা করা অসম্ভব অটলের পক্ষে, আর এক মুহূর্ত চুপচাপ বসে থাকা অসম্ভব। মাথায় যেন আগুন জ্বলতে থাকে অটলের। মালতী ভেতরে গেছে, দরজা বন্ধ হয়ে গেছে। দরজা না ভেঙে বাড়ির মধ্যে তার ঢুকবার উপায় নেই। হাঙ্গামা করলেই সর্বনাশ। কোনো রকমে যদি সে ঢুকতে পারত বাড়ির মধ্যে 2 দণ্ডে, ঢুকেই তাহলে ডান্ডাটা বসিয়ে দিত বাবুর মাথায়। সব চুকে বকে যেত। মালতীও রেহাই পেত। কি ভুলটাই হয়ে গেছে। বাবু ঘুমোলে মালতীকে দরজা খুলতে বলার বদলে মালতীর পিছু পিছু খোলা দরজা ঠেলে সে যদি ভিতরে যেত, ডান্ডার এক ঘায়ে ঘুম পাড়িয়ে দিত বাবুকে। ওবেলা আর এবেলা পেটে বোঝাই করা পুষ্টিকর অন্নব্যঞ্জন যেন তাপ হয়ে তার রক্তকে গরম করতে থাকে, শক্তি হয়ে দৃঢ় করতে থাকে পেশি আর স্নায়ু। অনেক দিন পরে পেট ভরে খাওয়ার প্রথম নেশা আর অবসাদ কমতে কমতে পেটা ঘড়িতে 12টা বাজলে অটলকে পুরোপুরি সজীব প্রাণবন্ত করে দেয়। আর সে চুপচাপ বসে থাকতে পারে না মালতীর অপেক্ষায়। বাড়ির চারিদিকে একবার পাক দিয়ে আসবার জন্য উঠে দাঁড়ায়। নিজেকে সজাগ সজীব মনে হলেও উগ্র অস্থিরতা আর চাঞ্চল্য তার কেটে গিয়েছে। গুরুভার বিষাদে থমথম করছে ভেতরটা। মনে এসেছে ধীর স্থির একটা সংকল্প। বাবু যদি বেহুঁশ হয়ে ঘুমিয়েও থাকে, জাগবার এতটুকু লক্ষণও দেখা না যায়, তবু সে লোহার ডান্ডাটা মারবে বাবুর মাথায়, একেবারে শেষ করে দেবে। 2 দিন তাকে দিয়ে এই বাগান বাবু সাফ করিয়েছিল। মজুরি দিয়েছিল কয়েক ঘন্টা করে পয়সা। বাগানের মালির কাজটা পাবার জন্য সে বাবুর পায়ে ধরেছিল। বাবু দিয়েছিল ধমক, তার সরকারি মালি এসে গেছে, তাই না এই অবস্থা তার আজ। 2টি 1টি ছাড়া সব জানালা বন্ধ, পিছনের আর পূর্ব দিকের। খোলা জানালায় মোটা পর্দা। একটা জানালার পর্দার ফাঁকে উঁকি দিয়ে বোঝা যায় ভেতরের একটা ঘরে আলো জ্বলছে। বাবুর কি আর ঘুমের তাগিদ আছে আজ? কত রাত অবধি ফুর্তি চলবে কে জানে। দাঁতে দাঁত লেগে যায় অটলের। সামনের দিকে গিয়ে সদর দরজাটা সে আস্তে ঠেলে দেয়। যদি ওরা ভুলে গিয়ে থাকে দরজাটা বন্ধ করতে। না, দরজা বন্ধই আছে। পশ্চিম দিক ঘুরে বাড়ির পিছনে ফিরে যেতে গিয়ে অটল থমকে দাঁড়ায়। বুকটা তার ধড়াস করে ওঠে, আর তো চিৎকার ঠেলে আসে। হাতটা উঠে যায় মুখে। গাঁদা ঝোপের মধ্যে ঘুপচি মেরে বসে আছে সাদা ধপধপে কাপড় পরা একটা মানুষ। একদিন পেট ভরে পুষ্টিকর খাদ্য খেয়ে কতটুকু আর শক্তি আসে? মাসের পর মাস ধরে উপবাস ক্লিষ্ট জীর্ণ শীর্ণ দেহ মনে। যুগ যুগান্তের সঞ্চিত স্তূপাকার অন্ধ আতঙ্কে আলোড়িত হয়ে সর্বাঙ্গ ঝিমঝিম করে মূর্ছার উপক্রম হয় অটলের। ক্ষীণ ভীরু কণ্ঠে মালতী বলে, আমি, শুনছ? আমি। সম্বিত ফিরে এলে প্রথমেই অটলের মনে আসে, তাই বটে, মালতী বাবুর দেওয়া ধুতিটা পরেছিল বটে, একেবারে ভুলেই গিয়েছিল সে। ময়লা ছেঁড়া কাপড় পরা মালতীকে এখানে
গাঁদা বনে ঘুপটি মেরে বসে থাকতে দেখলে সে নিশ্চয়ই এমনভাবে ডরাতো না, চিনতে পারত। দু হাতে গাঁদা গাছ সরিয়ে কাছে গিয়ে অটল উবু হয়ে বসে। দুমড়ে মুচড়ে যায় গাঁদা গাছ তার পায়ের নিচে। জোরালো গন্ধ ওঠে গাঁদার। কি হলো? আমি যাইনি। ভেতরে যাসনি? ভয়ে কাঁপে মালতী। শব্দ করার ভয়ে খুব আস্তে চেপে চেপে ফুঁপিয়ে কাঁদে, ছোট ছোট ফোঁপানি করে। অটল চাপা গলায় বলে, চুপ, কাঁদিসনি, চুপ। ভেতরে যাসনি একেবারে? দেখা হয়নি বাবুর সাথে? না, খানিক আগে বাবু বেরিয়ে গেট তক গেল, তারপর ঘরে ঢুকে খিল এঁটে দিয়ে এলো দৌড়ে। আগে যাসনি কেন? মালতী জবাব দেয় না। অটলের শ্রান্ত গলার আওয়াজে তার ভয় খানিকটা বোধহয় কমে যায়, আর ফোঁপাবার উপক্রম করে না। খুন যে করতে চায় সে কি এমন সুরে কথা কয়? অটলের গলা আরও শ্রান্ত শোনায়। সেই থেকে বসে আছিস এখানে? হ্যাঁ, এখান থেকে তোমাকে দেখা যাচ্ছিল। পশ্চিমে হেলানো ছোট চাঁদের তেরচা ক্ষীণ আলোয় কিছুক্ষণ তারা চুপচাপ মুখোমুখি বসে থাকে বাবুর বাগানের গাঁদা বনে। কালকের খাওয়া কুলিয়ে যাবে থলির বাড়তি চাল ডাল তরকারিতে। পরশু কি খাবে তাই ভাবে দুজনে। পরশুর পরদিন আর কি চলে, চল ফিরে যাই। গেট দিয়ে বেরিয়ে দুজনে তারা ফিরে চলে তাদের ভাঙা চালার আশ্রয়ের দিকে। চলতে চলতে মালতীকে ভালোভাবে শোনাবার জন্য একবার তার গায়ে হাত দিয়ে অটল বলে, কি জানিস, এসব মোদের কাজ নয় গো।